শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে বীজ বপনের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহ কৃষি অধিকর্তা মিঠু রানী দেবনাথের সাক্ষাৎকার। কৃষক বন্ধুরা, কৃষি বিষয়ক অনুষ্ঠানে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বীজ বপনের মাধ্যমে ধান চাষ। আসলে বর্তমানে কৃষিক্ষেত্রে শ্রমিকের অভাব, উৎপাদন খরচ বৃদ্ধি এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কারণে ধান চাষে নতুন প্রযুক্তি এবং আধুনিক পদ্ধতির ব্যবহার দিন দিন বাড়ছে। এর মধ্যে বীজ বপনের মাধ্যমে ধান চাষ একটি সম্ভাবনাময় পদ্ধতি হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সঠিকভাবে এই পদ্ধতি অনুসরণ করলে শ্রম এবং খরচ দুটোই কমানোর পাশাপাশি ভালো ফলনও কিন্তু পাওয়া সম্ভব। এ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মিঠু রানী দেবনাথ, সহকারী কৃষি অধিকর্তা, রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র, আগরতলা। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যেটা জানতে চাইব, এই যে বীজ বপনের মাধ্যমে, আগেও তো আমরা বপনের মাধ্যমে করতাম, সেক্ষেত্রে হয়তো আর ছড়িয়ে ছিটিয়ে করতাম। তো এখন নতুন করে যেটা আসছে যে বীজ বপনের মাধ্যমে ধান চাষ, এই বীজ বপনের মাধ্যমে ধান চাষ বলতে আমরা ঠিক কী বুঝবো? বীজ বপনের মাধ্যমে যে ধান চাষটা, এখন আমাদের এই বিভিন্ন চাষিরা মাঠে চাষ করে থাকছেন এবং আমরা বিভিন্ন গবেষণা থেকে আমরা দেখতে পেয়েছি যে সরাসরি যদি আমরা বীজ বপন করি আমাদের জলের সাশ্রয় হয় এবং আমাদের শ্রমিক কম লাগে, সময় কম লাগে। সেই ক্ষেত্রে জলের সাশ্রয়ের যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 থেকে 40% জল কম লাগছে এবং শ্রমিকও কম লাগে। শ্রমিক কম লাগে কেন, আমি একটু আগে থেকে বলছি, যেরকম আমরা যখন চারা রোপণ করি সেই ক্ষেত্রে আমাদের বীজতলাটা তৈরি করতে হয়, কিন্তু এখানে যেহেতু আমরা ধানের সরাসরি বীজ বপন করব, সেই জন্য আমাদের ধানের যে বীজতলাটা তৈরি করতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট বীজটা লাগিয়ে দিচ্ছি এবং বীজ যখন লাগাবো চারা তৈরি করতে হবে না, ডাইরেক্ট আমরা বীজটা লাগাবো এবং বীজ লাগানোর পূর্বে আমরা কিছু সতর্কতা অবলম্বন করব। যেরকম আমরা যখন চাষ করি তখন তো আমাদের পোকামাকড় আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে থেকে ওটাকে জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা ভিরিডি হয়, সেই জৈব ছত্রাকনাশক 10 গ্রাম প্রতি কেজি বীজে দিয়ে আমাদের যখন আমরা বীজ বপন করব তার 1 ঘন্টা আগে থেকে ওটাকে সিড কোটিং বলে, ওটাকে যেমন কাদা কাদা যেরকম একটা ভাব হয়, সেই ভাবটা বীজ এবং ওই ট্রাইকোডার্মা ভিরিডির মধ্যে ওই ব্যাপারটা আনতে হবে। তারপর ওটাকে ছায়াতে শুকাতে হবে, শুকিয়ে তারপরে 1 ঘন্টা পর আমরা বীজটাকে ডাইরেক্ট আমরা সরাসরি লাইনে লাগাবো, ছিটিয়ে নয়। যদি ছিটিয়ে লাগাই তাহলে আমাদের প্রচুর বীজ লাগবে, আমাদের তখন সেই ক্ষেত্রে আবার চাষের যে খরচটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেটা লাইনে সারিতে করে লাগাবো,
সারিতে করে লাগালে আপনাদের চাষের আমাদের বীজের পরিমাণ কম লাগবে এবং খরচও কম হবে। এবং লাগাতে গিয়ে আমরা কি করব, যখন দূরত্বটা রাখবো 20x15 সেন্টিমিটার, আচ্ছা 20x15 সেন্টিমিটার রাখবো এবং প্রত্যেক 2 মিটার অন্তর বা 10টা সারির পর পর 30 সেন্টিমিটার আমরা গ্যাপ রাখবো, গ্যাপ যাতে রোগ পোকাও কম হয়, চলাচলও আমরা চলাচল সহজেই করতে পারি, মাঠের বিভিন্ন কাজগুলো সুন্দর করে করা যায়। সেই জন্য আমরা 30 সেন্টিমিটার আমরা গ্যাপ রাখবো। এবং এটা হচ্ছে দূরত্ব। এবং তারপর আমরা কি করব, যখন আইলগুলো করব, আমাদের বান্ডগুলো যেগুলো হয় সেগুলোতে আমরা গাঁদা ফুল লাগাবো বা যে কোনো ধরনের ডাল জাতীয় শস্য, যেমন আমাদের মুং, তারপরে আমরা যেমন বরবটি, সবজির মধ্যে আমরা বরবটি, যেরকম আমরা জানি কাশি কাঞ্চন একটা জাত হয় যেটাতে ওটাতে স্টেকিং দিতে হয় না, ওটাতে আমরা যেটা কাঠি দিয়ে দাঁড় করিয়ে এটা বাইয়ে দিতে হয়, সেই জিনিসটা আমাদের করতে হবে না, করতে হবে না। তো সেটা তো শুধু ডাইরেক্ট মাটিতে হয় বলে আমরা ওটাতে ফলনও পাবো। এবং ওখানে আমরা কেন এটা করব, কারণ ওটা আপনার যাতে বন্ধু পোকার সংখ্যাটা যাতে বাড়ে, সেই জন্য আমরা ওই আইলের মধ্যে, আমরা বান্ডের মধ্যে বরবটি লাগাবো বা মেরিগোল্ড লাগাবো, গাঁদা ফুল চাষ করব, সঙ্গে ফুলটাও পাবো, সঙ্গে আমরা যাতে এটা পোকামাকড় নিয়ন্ত্রণে আসে, কারণ যেহেতু এটা আমাদের বন্ধু পোকার সংখ্যা বাড়ায়, যেটা নাকি শত্রু পোকাকে দমন করে, সেইভাবে আমরা এটাকে লাগাবো। আচ্ছা, এটা তো লাগানোর একটা পদ্ধতি বললেন, কত দূরত্বে হবে সব কিছু বললেন। এর আগে তো জমিটা আমাকে তৈরি করতে হবে, তো জমিটা কিভাবে তৈরি করব? হ্যাঁ, জমিটা আমরা কিরকম হবে? হ্যাঁ, জমিটা হচ্ছে যে আমরা নর্মালি জমি যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব, কিন্তু জমিতে জলের পরিমাণটা, যেমন এটা ডাইরেক্ট বীজ বপন হবে, তো সেই জন্য আমাদের 2 থেকে 3 সেন্টিমিটার বেশি আমরা জল রাখতে পারবো না, বা না রাখলেও যেদিন ডাইরেক্ট বীজ বপন হবে সেদিন যাতে মাঠে জল একদমই না থাকে, হালকা মাটিটা জাস্ট ভেজা থাকবে। আর পরে যে জলের স্তরটা মেনটেন করতে হবে 2 থেকে 3 সেন্টিমিটার মেনটেন করলেও হবে। আর নর্মালি তো একটু বড় হওয়ার পর নাকি? হ্যাঁ, আমরা নর্মালি তো বা 2-3 দিন পরেও আপনি 2 থেকে 3 সেন্টিমিটার দিলে হয়ে যাবে, কিন্তু নর্মালি আমরা ট্রান্সপ্লান্টিংয়ের ক্ষেত্রে তো আমাদের 15 থেকে 20 সেন্টিমিটার এরকম জল প্রায় প্রত্যেক দিন মেনটেন করতে হয়। সপ্তাহে একবার, মানে 3-4 বার আমরা জল বার করছি, আবার মাঠে দেওয়া হচ্ছে, সেইভাবে আমরা 15 থেকে 20 সেন্টিমিটার জলই, কিন্তু এই ক্ষেত্রে আপনার 2 থেকে 3 সেন্টিমিটার জল মেনটেন করতে হবে। আর লাগানোর সময় তো জল লাগবেই না, একদম মাটি শুধু জাস্ট ভেজা থাকবে। না হলে কেন, আমরা তো যদি জল থাকে তাহলে তো বীজটা ওখান থেকে সরে যাচ্ছে না, তার যে জায়গাটা আছে, বীজ যেই জায়গা 20x15 সেন্টিমিটার দূরত্বে যেটা থাকার কথা সেটা থাকবে না, ওটা তো ওখান থেকে সরে যাবে। অন্যান্য বীজ আমরা যেভাবে লাগাই ওইভাবেই লাগাতে হবে, জল যাতে না থাকে, আর জাস্ট ভেজা ভেজা থাকবে, ওটা যাতে আপনাদের ওই অঙ্কুর উদ্গমের ক্ষেত্রেও সুবিধা হয়, যাতে আমরা সিডলিংটা খুব ভালো করে, এটা জাস্ট অল্প জলের উপর দিয়ে হবে। তো এখানে তো জলের সাশ্রয় হচ্ছে, তারপর শ্রমিকের সাশ্রয় হচ্ছে, সব কিছুর দিকেই মানে এটা লাভজনক। এখন দেখা যাচ্ছে মাঠে গেলেও অনেক চাষিরা এই পদ্ধতি অবলম্বন করছে, এবং ম্যাক্সিমাম যারা করে তো ওরা লাভজনকই বলছে। এক জায়গাতে কটা করে বীজ দেবে? সেই ক্ষেত্রে 2 কি 3টে বীজ দেবে। আমার তো কারণ আমরা যখন গুচ্ছাকারে লাগাই, যখন বীজতলা তৈরি করে, চারা তৈরি করে তারপর লাগাই, তখন তো গুচ্ছাকারে একসঙ্গে অনেকগুলো গাছ। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে 2 থেকে 3টের বেশি আপনার বীজ দেওয়া চলবে না, 3টে থেকে একটা তো বেরোবেই। তো সেইভাবেই আমরা, তাহলে তো ধরুন 3টেই বেরোলো, তাহলে কি 3টে থেকে আমরা না, 3টে থেকে আমরা 1টা বা 2টো রাখবো, পরে ভবিষ্যতে যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা রইলো, এইভাবেও করতে হবে। আচ্ছা, মানে যখন চারাটা একটু বড় হলো তখন তার থেকে একটা তুলে নিতে হবে। হ্যাঁ, সে তুলে নিয়ে কি অন্য জায়গায় আবার লাগানো সম্ভব? তুলে নিয়ে আপনি লাইনের পাশে, এই লাইন বাদ দিয়ে পাশে সামনের দিকে রেখে দেবেন। যদি কোনো সময় যদি গ্যাপ ফিলিংয়ের দরকার হয়, তখন সেই ক্ষেত্রে ওইটার গ্যাপ ফিলিং করা যাবে। আপনি বীজ শোধনের কথা বলছিলেন, আরও একবার একটু যদি বিস্তারিত বলেন যে বীজটাকে আমি মাটিতে লাগানোর আগে আমাকে কি করতে হবে, বা এর জন্য কি আলাদা কোনো বীজ রয়েছে, নাকি আমরা প্রচলিত যে ধান চাষ করছি ওইগুলোর বীজও লাগানো সম্ভব? এটা আমরা হাইব্রিড দিয়েও করে দেখেছি, হাই ইল্ডিং ভ্যারাইটি দিয়েও করে দেখেছি। হাইব্রিডের তো নর্মালি উৎপাদন বেশি হয়, হাই ইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রেও এটা ডাইরেক্ট সিডেড রাইস খুব ভালো উৎপাদন দেয়। যেরকম আমরা দেখলাম কি, যদি সেম ভ্যারাইটিটা MTU 7029
আমি পরপর 2-3 বার করে দেখেছি। দেখা গেছে যে নর্মাল যদি আমি ট্রান্সপ্লান্টেডের ক্ষেত্রে করি 3.8 3.9 এরকম টন পার হেক্টর আসছে, কিন্তু সেটা যদি আমি ডাইরেক্ট সিডেডের ক্ষেত্রে করি, আবার সেটা যদি রোগ পোকা সব কিছু নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে করি, মোটামুটি 5 টন পার হেক্টর পাওয়া যায়। তো ফলন মোটামুটি খুব ভালোই, মোটামুটি 1 টনের তো বেশি পাওয়াই যায়। এবং সেই ক্ষেত্রে তো আপনার শ্রমিক কম লাগছে, খরচও কম লাগছে, তো সব দিকেই লাভজনক। আচ্ছা, এই যে বর্তমান সময়ে এই যে আপনি বলেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ, সেটার গুরুত্ব কিন্তু বাড়ছে। আপনার কথা অনুযায়ী আমি সেটা বলতে পারি যে গুরুত্ব বাড়ছে। এই গুরুত্ব বাড়ছে কেন? গুরুত্ব বাড়ছে কারণ এখন তো শ্রমিকের খরচও বেড়ে যাচ্ছে এটাতে। তারপরে আমাদের বিশেষ করে আমাদের যখন রবি মরশুমে কি হয়, আমাদের জলের পরিমাণটা খুবই কম হয়, তো কম থাকে। সেই ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট বীজের দিকে যাওয়াই ভালো, এবং আমরা ডাইরেক্ট বীজটাকেই প্রেফার করছি, কারণ ইরিগেশনের একটু আমাদের অভাব হয়ে যায় ওই সময়টাতে। তো সেই জন্য ডাইরেক্ট বীজ করাটাই মানে ভালো হবে আর এই জন্য এর গুরুত্ব বাড়ছে। হ্যাঁ, প্রচলিত চারা রোপণ পদ্ধতির তুলনায় এই যে বীজ বপন পদ্ধতি, এর কিছু সুবিধার কথা বললেন, আর কি কি সুবিধা রয়েছে? হ্যাঁ, এটার তো এমনিতে তো হচ্ছে জলের ক্ষেত্রে আমরা একটা সুবিধা পাচ্ছি, তারপরে খরচ কম লাগছে, শ্রমিক কম লাগছে। এই 3টে ছাড়াও আমরা যখন লাইনে লাগাচ্ছি আমাদের আগাছাগুলো নিয়ন্ত্রণ করতে পারছি। আগাছাগুলো লাইনে হওয়াতে যদি আমরা এই ডাইরেক্ট সুইং করে সরাসরি বীজ বপন যে করছি, ওটা যদি ছিটিয়ে লাগানো হতো, সেই ক্ষেত্রে আমাদের আবার শ্রমিক বেশি লাগতো। তো আমরা তো সেটা করছি না, আমরা লাইনে লাগাচ্ছি। তো লাইনে লাগানোর ক্ষেত্রে আমাদের আগাছাটাকেও কন্ট্রোল করা যায়। তারপর যদি দেখা যায় যে কেউ যদি ম্যানুয়াল উইডিং নিজে থেকে যদি কেউ উইডিং আগাছা নিয়ন্ত্রণ না করে, সেই ক্ষেত্রে আমরা 30 দিন পর একটা যান্ত্রিক উপায়ে আমরা একটা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা করতে পারি। আর যেগুলো পোকামাকড়ের ক্ষেত্রে আমি বলবো যে আমরা ফেরোমন ফাঁদ বলে হয়, যেটা কি আমাদের মাজরা পোকাটা ধানের খুব ক্ষতি করে। সেই ক্ষেত্রে আমরা যদি মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য এই যখন ডাইরেক্ট বীজ বপন পদ্ধতির মাধ্যমে আমরা যদি ফেরোমন ফাঁদও যদি লাগিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা মানে কোনো কেমিক্যাল রাসায়নিক ব্যবহার না করে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। আচ্ছা, প্রতি কানিতে মোটামুটি কতখানি বীজ লাগতে পারে? প্রতি কানিতে আমাদের 800 গ্রাম হলেই যথেষ্ট। 800 গ্রামের মতো? 800 গ্রাম বীজ হলে 500 থেকে 800-র মধ্যে আমাদের হয়ে যায়। যদি আমরা বীজ যদি নষ্ট না করে, অনেকে আবার কি করে 3টের জায়গায় 4টা-5টা করেও লাগিয়ে দিচ্ছে, যেহেতু সরাসরি বীজ বপন। হ্যাঁ, হাতের ফাঁক দিয়ে হয়তো পড়ে গেল, সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। যেটা জানতে চাইছিলাম যে এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে বীজ রোপণের প্রধান সময় কোনটা? প্রধান সময় আমরা রবি খন্দেই আমরা বেশিরভাগ ওটার সুফলটা পেয়ে থাকি। যেহেতু আমরা খারিফ খন্দে তো আমাদের বৃষ্টিপাত হয়, তো সেই জন্য আমাদের মানে অতটা জলের অভাব হয় না। কিন্তু রবি খন্দে আমাদের, কিন্তু এটা খারিফ খন্দেও করা যায়, রবিতেও করা যায়, দুটোতেই আমরা মানে করলে লাভবান হই। যেহেতু জলের অভাবটা রবি মরশুমে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমাদের রবিতে করলে আমরা ভালো পাই, ফলন পাই। খারিফেও ভালো পাই, কিন্তু খারিফে তো জলের অভাব হয় না, খারিফে তো জল তো আছেই। তো এটা তো জল ছাড়া, যেসব জমিতে ধরুন হাঁটু সমান জল সবসময় থেকে যায়, বিশেষ করে বর্ষাকালে একটু জলটা বেশি থাকে, ওইসব জমিতে কি চাষ করা সম্ভব? না, ডাইরেক্ট সিডেড তো যদি জল জমা জমিতে করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের জল সবসময় মানে লাগানোর পরে আমাদের 2 থেকে 3 সেন্টিমিটার মেনটেন করতে হবে, কিন্তু লাগানোর সময় তো জল একদম মাটি তো জাস্ট ভেজা থাকবে, কোনো জল দাঁড়ানোর জল থাকা চলবে না। আচ্ছা, তার মানে যেসব জমিতে বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে, সেগুলোতে এইভাবে লাগানো সম্ভব হবে না। সেগুলোতে আপনার ওই চারা উৎপাদন করে চারা রোপণ করতে হবে। অবশ্যই। আচ্ছা,
এই পদ্ধতিতে রোগ পোকা আক্রমণ কি বেশি দেখা যায়, নাকি এতে রোগ পোকার আক্রমণটা অনেকটা কম থাকে, বা থাকলে সেটাকে দমন করার উপায় কি? হ্যাঁ, এই ক্ষেত্রে রোগ পোকা ততটা হয় না। যদি হয় আমরা সেই ক্ষেত্রে 30 দিন লাগানো 30 দিনের মধ্যে আমরা যেহেতু ফেরোমন ফাঁদটা লাগিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে ওটা মাজরা পোকা বা অন্যান্য পোকা থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তারপর আমাদের হলুদ ফাঁদ আছে, সেই হলুদ ফাঁদগুলো আমরা লাগাবো, ওই সময়টাতে লাগাবো। যদি কোনো রকম পোকার উপদ্রব দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা নিমা জল ব্যবহার করব 3 মিলিলিটার প্রতি লিটার জলে। এইগুলো আমাদের সবই হচ্ছে সুসংহত উপায়ে রোগ পোকা দমন পদ্ধতি। এটা আমরা মানে সরাসরি বীজ বপনের ক্ষেত্রেও আমরা এগুলোই অবলম্বন করে থাকি। আচ্ছা, যে কোনো নতুন জিনিস করতে গেলে একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে, তো এই জায়গাতে কৃষকদের মধ্যে এই প্রযুক্তি গ্রহণে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে, বা চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে পারে? না, এই পদ্ধতিতে কোনো রকম চ্যালেঞ্জের কোনো কিছু নেই। কারণ কি, ওরা ডাইরেক্ট তো লাগাচ্ছে, যেহেতু ওদের কোনো রকম রিস্ক আমরা তো এই জন্য 3টে করে বীজ লাগাচ্ছি, যাতে 3টে থেকে 2টো তো পাবোই। আমরা মেনটেন করব, একটাই মেনটেন করব, কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো সময় গ্যাপ ফিলিং করতে হয় তাহলে 2টো বা 3টে। তো এই ক্ষেত্রে তো আমাদের বীজের পরিমাণ তো কমই লাগছে, তো এখানে তো কোনো আমাদের রিস্ক তো কিছুই নেই চাষিদের। তারপরে জলও তো যেহেতু কম লাগছে, সেই ক্ষেত্রেও কোনো ওদের কোনো রিস্কের কিছু ব্যাপার নেই। যেরকম রবি মৌসুমে অনেক ফসল কি হয়, যেহেতু জলের অভাবে, বিশেষ করে মৌসাম্বি বা এই ধরনের কিছু যেগুলোতে জলই থাকে না, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়। তো এই ধানের এই সরাসরি বীজ বপনে এটা লাভজনক। এটা ওদের কোনো রকম ক্ষতি বা ওইটা থেকে কোনো রকম ওদের ক্ষতির সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা দেখতে গেলে প্রাকৃতিক চাষ বলুন বা ন্যাচারাল ফার্মিং বলুন, তাছাড়া জৈব চাষ, আমরা দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করছি আগেকার দিনে ফিরে যাওয়ার, পৃথিবীটাকে একটা শান্ত পৃথিবী বানানোর। তো সেক্ষেত্রে এই যে পদ্ধতিটা, এটাও কিন্তু দেখতে গেলে অনেকটাই আমরা পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমরা তো যেহেতু আমরা এখন ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক চাষের যুগ চলছে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের যেমন পরিবেশের সব কিছু, মানুষের যেরকম সুস্থতা এটার মধ্যে কাম্য, সবারই এটা, পশু পাখি সবাই এটার মধ্যে সুস্থ হাসি খুশি থাকবে। কারণ কি, এটা যেহেতু কেমিক্যাল বা রাসায়নিক পরিমাণটা এটার মধ্যে কম লাগছে। জাস্ট আমরা যখন সার ব্যবহার করছি, সেটাও আমাদের একদম রিকমেন্ডেড ডোজ, যেরকম আমাদের সুপারিশকৃত যে আমাদের সারের মাত্রাটা, এটা আমরা ব্যবহার করছি। এটা ডাইরেক্টলি কিন্তু প্রাকৃতিক চাষও নয়, আমাদের যে সরাসরি বীজ বপন, এটার মধ্যে আমরা সার ব্যবহার করব, কিন্তু যাই লাগবে একদম যতটা পরিমাণে লাগার কথা ততটাই লাগবে। যেরকম আমরা 100-60-60 এই রেশিওতে আমরা এনপিকে ব্যবহার করব। তারপরে যখন কেমিক্যাল, যদি আমাদের কোনো রকম পেস্টিসাইডেরও দরকার হয়, সেই ক্ষেত্রে যেহেতু আমরা ফাঁদ ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে আমাদের রোগ পোকাও তো কম লাগছে, তো ওষুধও কম লাগছে। মোটামুটি আমাদের এটা প্রাকৃতিক চাষের কাছাকাছি, কিন্তু এটা প্রাকৃতিক চাষ নয়, এটা হচ্ছে সুসংহত উপায়ে কীভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করা যায়। রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র এ বিষয়ে কৃষকদের কি কোনো রকমের প্রশিক্ষণ দিয়ে থাকে? প্রশিক্ষণ তো হ্যাঁ, ডাইরেক্ট সিডেড রাইসের ক্ষেত্রে আমরা ট্রেনিং প্রচুর দিয়েছি অলরেডি, আর এখন সামনেও আমরা দিতে চলছি। ফিল্ড লেভেলে গিয়ে আমরা বিভিন্ন জেলা স্তরে দিচ্ছি, বিভিন্ন সাব ডিভিশন লেভেলে গিয়ে আমরা ব্লক স্তরে, সব দিকে আমরা ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সরাসরি বীজ বপনের জন্য। কারণ এটা তো কৃষকদের জন্য যেহেতু লাভজনক, সেটা আমরা কৃষকদের লাভই চাইব, এবং সেটা পরিবেশের জন্য খুবই ভালো এবং সুন্দর পরিবেশ এটা থেকে পাওয়া যাচ্ছে। সবাই সুস্বাস্থ্য এটা কামনা করছে, সেই জন্য আমরা ট্রেনিং প্রশিক্ষণ এটার উপরে কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি বিভিন্ন টপিকের উপর। যেমন আমরা ন্যাচারাল ফার্মিংয়ের উপরেও কন্টিনিউয়াস আমাদের ট্রেনিং চলছে, সেরকম আমাদের ডাইরেক্ট সিডেড রাইস, সেটাও আমাদের চলছে। এতক্ষণ শুনছিলেন বীজ বপনের মাধ্যমে ধান চাষ নিয়ে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহ কৃষি অধিকর্তা মিঠু রানী দেবনাথের সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে এখন শুনবেন PMRKVY সম্পর্কে কিছু কথা, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা সম্পর্কে কিছু কথা।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার প্রধান উদ্দেশ্যগুলো হল কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষি ও কৃষিভিত্তিক অবকাঠামোর উন্নয়ন, কৃষির পাশাপাশি পশুপালন, মৎস্য উদ্যান পালন এবং মৌমাছি পালন সহ একাধিক ক্ষেত্রের উন্নয়ন, কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণে সহায়তা প্রদান, কৃষিতে যুব সমাজ এবং উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অন্যতম বৈশিষ্ট্য হল রাজ্য সরকারগুলো নিজেদের কৃষি পরিকল্পনা অনুযায়ী প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়ন করতে পারে। ফলে প্রতিটি রাজ্য তাদের ভৌগোলিক অবস্থা, জলবায়ু, মাটি ও কৃষকের চাহিদা অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়। এই প্রকল্পে কৃষির পাশাপাশি কৃষি সহযোগী ক্ষেত্রগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কৃষকের আয়ের একাধিক উৎস তৈরি হয়। প্রকল্পের আওতাভুক্ত ক্ষেত্রের মধ্যে রয়েছে ধান, গম, ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসল উৎপাদন, উদ্যান পালন, তার মধ্যে ফুল, ফল এবং সবজি চাষ রয়েছে, কৃষি যান্ত্রিকীকরণ, মাটি পরীক্ষা ও মাটির স্বাস্থ্য উন্নয়ন, ক্ষুদ্র ও বৃহৎ সেচ ব্যবস্থা, জল সংরক্ষণ ও জল সম্পদ ব্যবস্থাপনা, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, কৃষি বিপণন ও কৃষি পণ্য সংরক্ষণ, কৃষক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, কৃষি স্টার্টআপ ও উদ্ভাবনী প্রযুক্তি। অর্থায়নের ধরন। বর্তমানে প্রকল্পে অর্থায়নের অনুপাত হল সাধারণ রাজ্যগুলির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অনুপাত 60:40, উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ শ্রেণীর রাজ্যগুলির জন্য 90:10, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 100% কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হয়। কৃষকের জন্য সুবিধা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন। উন্নত মানের বীজ ও চারা, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে সহায়তা, ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থার প্রসার, কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম ও কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজনের সুযোগ, কৃষক প্রশিক্ষণ শিবির ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা গড়ে তোলা। PMRKVY এর একটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষিভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা। তরুণ উদ্যোক্তারা কৃষি প্রযুক্তি, কৃষি পণ্য প্রক্রিয়াকরণ, ডিজিটাল কৃষি, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সেচ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ পান। প্রকল্পের গুরুত্ব কী? এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, কৃষকদের আয় বাড়ে, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়, কৃষিতে জল ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হয়, গ্রামীণ অর্থনীতি উন্নত হয়। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ভারতের কৃষি উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কৃষকের আয় বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি অবকাঠামোর উন্নয়ন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষিকে আরও লাভজনক এবং আত্মনির্ভর করে তুলতে এই প্রকল্পের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। এতক্ষণ শুনছিলেন PMRKVY সম্পর্কে কিছু কথা। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी
सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। ਇਸ ਪ੍ਰੋਗਰਾਮ ਦੇ ਪ੍ਰਾਯੋਜਕ ਸਨ ਖੇਤੀਬਾੜੀ ਤੇ ਕਿਸਾਨ ਭਲਾਈ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ। কৃষকের হাসি দেশের সমৃদ্ধি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবার বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান, ৩টি সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এই সহায়তা কৃষিকাজে নতুন উদ্দীপনা এনে দেয়। এখনও নিবন্ধন না করে থাকলে আজই নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmkishan.gov.in। সচ্ছল কৃষক, সমৃদ্ধ ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকের পাশে, উন্নয়নের পথে। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। किसान वाणी, 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 किसान वाणी।